তুষির মাথা ভনভন করে উঠল। বেজে বেজে শ্বাস নিয়ে বলল, আপনি আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আবার নেশা করেছেন? উত্তর দেওয়ার আগেই হাঁক ছুড়ল জামিল। ডাকছে সে, কই রে নতুন বর বউ, বের হ তোরা, এদিকে সব রেডি। স্বার্থ ছাড়ল তুষিকে, তবে দমনিতে দিল না। কবজি টেনে একদম নিয়ে চলল বাইরে। ক্যামেরা একটি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, সাথে রিং লাইট জ্বলছে। এখানে অন্ধকার, যাতায়াতের কোনো জায়গা নেই। জামিল সোফা দেখিয়ে বলল, বসো তুষি বসো। ফ্ল্যাটটা নিয়েছিলাম বিয়ের পর বউ নিয়ে মাঝে মধ্যে এসে থাকবো বলে। বউ তো নিজের মনে হয় না এ জন্মে হবে। বন্ধুর বউদেরই আপ্যায়ন করি, কি আর করার। শান্ত কেমন নিরীহ চোখে চাইল। জামিল খেয়াল করে বলল, কিছু বলবে নাকি? না মানে ভাইয়া, আসলে আমারও বিয়ে টিয়ে হয়নি, তাই আপনার কষ্ট অনুভব করতে পারলাম। জামিল খ্যাক করে বলল, কি এ ভাই, তোমাকে দেখে তো মনে হচ্ছে ঠিক করে মুসলমানিও হয়নি। এত জলদি কেউ বিয়ের আশা করে? তুষির কান গরম হয়ে গেল, চোখ মুখ কুচকে বসে রইল মেয়েটা। শান্ত লজ্জা পেল খুব, জিভ কেটে মুখটা ছোট করে ফেললো। স্বার্থ 4 আঙ্গুল দিয়ে নিজের চুল ব্যাক ব্রাশ করতে করতে বলল, আপনি এসব বাদ দিয়ে ছবি তুলুন। তারপর তুষির কাঁধ পেঁচিয়ে হাত রাখলো বাহুতে। মেয়েটা বোম হয়ে রইল তখনও। শান্ত লেন্সে চোখ রেখেও সরে এলো আবার। বলল, ম্যাম একটু হাসুন। তুষি মুখ গুমরা করে রাখে, বিরক্ত সে। স্বার্থ কণ্ঠ চেপে বলল, হাসো বাবু, না হলে ছেলেমেয়েরা এসব ছবি দেখলে বুঝে ফেলবে ওদের মাকে আমি জোর করেছিলাম। তুষির কণ্ঠ সিঙ্গে, ছেলে মেয়ে? হ্যাঁ, প্রতি বছর একটা, কম হবে? তুষির মাথা চক্কর কাটলো। নির্বাক বনে ফ্যাল করে চেয়ে রইল সে। শান্ত অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। এরা তো ঠিকঠাকই হচ্ছে না, ছবি তুলবে কার? জামিল বলল, আরে ভাই তুমি ওদের পোজের আশা করো না, তুলতে থাকো, যা হয় হবে। নিরুপায় ছেলেটা ফোঁস করে শ্বাস ফেলে ফের লেন্সে চোখ রাখলো। পরপর ফ্ল্যাশের ঝিলিকে দুজন ক্যামেরায় ফিরল। এইবার স্বার্থ হঠাৎ বলল, ওইটে মিনিট, পোজ চেঞ্জ হবে। তারপর ফট করে বলল, তুষি আমার কোলে বসো। আর্তনাদ করে উঠল তুষি। কি? উফ! বউটা এত কথা বলে? এক হ্যাচকা টানে ছোটখাটো মেয়েটাকে নিজের কোলে এনে ফেললো স্বার্থ। কোমরে এক হাত পেঁচিয়ে শান্তকে বলল, এবার তুলুন। লজ্জায় তুষির ধরনী দ্বিধা হয়ে যায়। কি করবে? ছুটবে? কিভাবে পালাবে? কোথায় যাবে? জায়গা খুঁজলো যেন। দুদিকে মাথা নাড়তে নাড়তে হাসলো জামিল। শান্তর ঠোঁটেও মিটিমিটি হাসি। সে ক্যামেরায় পটাপট ক্লিক করলেও স্বার্থর মনোযোগ আর রইল না সেখানে। বারবার ছুটে গেল কোনো এক মাদকের গন্ধ পেয়ে। তুষির চুলে কিছু একটা মেশানো, শ্যাম্পুর ঘ্রাণ এত করা হয়, আর গায়ের মেয়েলি গন্ধটা এত মিষ্টি কি করে? এমন নেশা নেশা তো সেদিন হুইস্কির গন্ধেও লাগেনি। স্বার্থর মাথা ধরে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে খুব। কেমন টলমলে চিত্তে ওভাবেই মেয়েটার খোলা চুলের ভাঁজে নাক ডুবিয়ে চোখ বুঝলো সে। শান্ত জামিলের দিকে চেয়ে ফিসফিস করে বলল, ভাই দেখি সেই রোমান্টিক। সেও পাল্টা ফিসফিসিয়ে বলল, আগে ছিল না, বউ মনে হয় কালো জাদু করেছে। হেসে ফেললো ছেলেটা, কিন্তু তুষি তাকাতেই পারছে না। কুণ্ঠায় জড়তায় অস্বস্তিতে মরে যাচ্ছে যেন। হঠাৎ এক ভিন্ন ছোঁয়ায় শির দ্বারা সোজা করে ফেললো সে। টের পেল সবার চোখ এড়িয়ে স্বার্থর হাতের আঙ্গুল সেই পেটে ছুতে যাচ্ছে। কেমন একটু একটু করে শাড়ির পার ভেদ করে প্রবেশ করছে ওরা। ঠোঁটটা ক্রমে ক্রমে আরো গাঢ় হচ্ছে ঘাড়ে। এক টালমাটাল অনুভূতি সামলাতে অমনি না বলে আর্তনাদ করে উঠল ও। ভোরকে ফিরে চাইল সকলে। জামিল বলল, কি হলো তুষি? স্বার্থর হাতের বাঁধন আলগা হতেই কোল থেকে তড়াক করে উঠে দাঁড়ালো তুষি। এলোমেলো কণ্ঠে বলল, কিছু না, আমি আর ছবি তুলবো না। তারপর অস্থির পায়ে রুমে ছুটে গেল মেয়েটা। শান্ত বোঝেনি, একবার ওদের দেখলো, আরেকবার জামিলকে। তবে বউ এইভাবে চলে যাওয়ায় স্বার্থর চোখ মুখের পরিবর্তন দেখা গেল না, বরং সোফায় দুহাত ছড়িয়ে পায়ের ওপর পা তুলে বসলো সে। গালের ভেতর জিভ ঠেলে হাসতে হাসতে আঙ্গুল ঘষলো থুতনিতে। এবার যেন সব হিসেব মিলিয়ে ফেললো জামিল। বিড়বিড় করে বলল, শালা ইমরান হাশমি, মানুষ খারাপ থেকে ভালো হয় আর এটা ভালো থেকে লুচ্চা হয়ে যাচ্ছে। বেশ সময় নিয়ে ছবি টবির পাট চুকেছে। কিছু ছবি এত সুন্দর এসেছে, স্বার্থর কপি এগুলোই নিজের ফোনে নিয়ে নিল। বাকি ফাইল পরে পাঠিয়ে দেওয়ার কথা বলে বিদায় নিল শান্ত। এরপর খেতে বসলো ওরা। তুষি লজ্জায় তখনও ধাতস্থ হতে পারেনি। কি এক মুসিবত যে খাড়া হলো ঘাড়ে। যাকে চেয়েছে নিজের সবটুকু দিয়েই চেয়েছে, সে এখন কাছে আসতে চাইলেও নিতে পারছে না কেন? একটুখানি ছুলেও কেন এমন দমবন্ধ হয়ে যায়? তুষি সেই যে চেয়ারে বসেছে এখনো মাথা তোলেনি।
হয়নি, কিন্তু প্লেটে শুকনো স্যান্ডউইচ দেখে ঠোঁট উল্টে গেল। মিনমিন করে বলল, আর কিছু নেই না? মানে এমন শুকনো শুকনো খাবার খেতে পারি না। জামিল মায়া মায়া মুখ করে বলল, আহারে থাক, আজ একটু কষ্ট করে খাও তুষি। এখান থেকে খাবারের দোকান অনেক দূরে, অর্ডার করলেও আসতে সময় নেবে, খেয়ে নাও। এরপর কয় বেলা যে না খেয়ে থাকতে হয় কে জানে। ও বুঝতে না পেরে বলল, কেন? বাড়ি যেতেই একের পর এক যা বোম পড়বে মাথায়, সামলে উঠতে সময় লাগবে না? তুষি আশ্চর্য হয়ে স্বার্থর দিকে ফিরল। কবে যাব বাড়িতে? সে বলল, এক্ষুনি। আরো বিস্মিত হলো তুষি, কিন্তু আপনি যে বলেছিলেন এখানে থাকবো কদিন? স্বার্থ প্লেট থেকে চোখ তুলে চাইল, তুমি চাইছো থাকতে? জামিল ওদিকে তাকাতো। ভদ্র ছেলের মতো জামিল পেছন দিকে ফিরল। স্বার্থ সঙ্গে সঙ্গে ঠোঁটটা তুষির কানের কাছে এগিয়ে এনে বলল, এখানে যত থাকবো তত তোমার বিপদ। আমার থেকে বাঁচতে চাইলে তোমার এই মুহূর্তে বাড়ি যাওয়া উচিত। বিকট চোখে ঢোক গিলল তুষি। জামিল বলল, হয়েছে, ফিরবো? স্বার্থ বলল, ও ঘুরে বসলেও ঠোঁটের চাপা হাসি কমেনি। বোকা তো আর নয়, কিন্তু তুষির গলা দিয়ে আর খাবার নামলো না। ভীষণ চিন্তায় রুহু অবধি ছটফট করে উঠল। এখন বাড়ি গিয়ে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে কে জানে। জামিল তখনই বলল, স্বার্থর বুদ্ধি দেখেছো তুষি? বিয়ে করে এক রাত বাইরে থেকে এখন আবার বর বউ সেজে ফিরে যাচ্ছে। তোমাদের এই রূপ দেখে অয়নটা আমেনার মা বলে চিৎকার করে না উঠলেই হয়। অয়নের নাম শুনতেই তুষি হাঁসফাঁস করে ওঠে। বাড়িতে কি কি হয়েছে? ইউসার সাথে বিয়েটা হলো তো? দাদি করতে পারলো কাজটা? সে আবার স্টেশনেই বসে নেই তো? নাকি ওকে না পেয়ে কান্না জুড়ে দিয়েছে? এত এত প্রশ্ন তুষি মনে চেপে বসতে পারলো না। যদি জামিল কিছু জানে সেই আশায় রয়ে সয়ে বলল, বাড়ির ব্যাপারে আপনি কিছু জানেন জামিল ভাইয়া? ও মাথা নেড়ে নিষ্পাপ মুখে বলল, না তো, কাল তোমাদের বিয়ের পর আমি বাড়ি চলে গেছিলাম, আর বের হইনি। আজ স্বার্থ টেলিফোন করতেই সোজা এখানে চলে এলাম। কেন বলো তো? এমনি। স্বার্থ খোঁচা মেরে বলল, অয়নের জন্য চিন্তা হচ্ছে? ক্লান্ত চোখে চাইল তুষি, তবে চটাং চটাং করে বলল, না, আপনার আইরিনের জন্য হচ্ছে। সে তো আপনার জন্য উন্মাদ। কি কি না করলো আপনাকে পেতে। এখন যদি জানতে পারে আপনার বিয়ে হয়ে গেছে, তাও আবার একটা বস্তির মেয়ের সাথে, যাকে দু চোখে দেখতে পারে না, কি হবে? মনে হয় ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যাবে, তাই না? জামিল ঘাড় নাড়ল। কথাটায় সহমত সে। স্বার্থ থমথমে গলায় বলল, আইরিনকে জড়িয়ে আমাকে কিছু বলবে না। তাহলে আপনিও অয়ন ভাইকে জড়িয়ে আমায় কিছু বলবেন না। উনি অন্তত ভালো মানুষ। স্বার্থ কিছুক্ষণ ঠান্ডা চোখে চেয়ে রইল। পরপর খাবারের প্লেটটা ঠেলে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি জানি ও ভালো, কিন্তু ওর কোনো প্রশংসা আমি তোমার থেকে শুনতে চাই না। শুধু ও কেন, পৃথিবীর কোনো পুরুষের প্রশংসাই তুমি আর করবে না তুষি। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। স্বার্থ চলে গেল। তুষি আহাম্মক বনে বলল, এত রেগে গেলেন কেন? জামিল হাসে, ঘাড় ঝাঁকিয়ে বলে, জেলাসি ওভারলোডেড। এই জেলাসি থেকেই বেটা প্রেমে পড়েছে, বিয়ে করেছে, সাবধান। পাক্কা 2 ঘন্টা লাগলো ওদের উত্তরা পৌঁছাতে। জামিল আসেনি, আসার কথাও নয়। অন্যের পারিবারিক ব্যাপার স্যাপারে যত কম জড়ানো যায় তত ভালো। তবে জামিলের গাড়িতেই তুষিকে নিয়ে বাড়ির সদরে এসে থেমেছে স্বার্থ। জানালা থেকে বের হওয়া তার মুখটা দেখে দারোয়ান অতি সত্বর গেট খুলে দিলেন। হড়বড়িয়ে বললেন, মেজবাপে কই আসলেন কাইলকা? কাজে ছিলাম। লনের দিকে গাড়ি নিতে নিতে দুটো শব্দ বলে গেল সে, কিন্তু হুইল থেকে হাতটা ফসকে যাচ্ছিল বারে বারে। কেমন অস্থির লাগছিল সবকিছু। গাড়ি থেকে নামার পর যার রেশ আরো বাড়লো। মরুর মতো খড়খড়ে লাগলো বুকের ভেতরটা। এক পল আর্ত চোখে পাশে দাঁড়ানো তুষির দিকে দেখলো স্বার্থ। মেয়েটার মুখ দ্বিগুণ ফ্যাকাশে হয়ে আছে, আর কপা এগোলেই বাড়ির মূল দরজা ছোবে ওরা। ভেতরে কি অপেক্ষা করছে কে জানে। হঠাৎ হাতের আঙ্গুলে একটা শক্ত খসখসে হাতের ছোঁয়ায় নড়ে উঠল তুষি। তাকালো পাশ ফিরে। স্বার্থর চেহারায় উদ্বেগ, অশান্ত দৃষ্টিতে এলোমেলো শ্বাস। তুষির নরম হাতের আঙ্গুলে নিজের আঙ্গুল গুজে খুব পোক্ত করে ধরল সে। ডাকলো থেমে থেমে, তুষি। গলার স্বর অন্যরকম শোনালো, কেমন যেন লাগলো তুষির। উত্তর দিল সহসা, জি। স্বার্থ দুজনের মিশে থাকা হাতের দিকে চাইলো এক পল। বলল, ভেতরে যাই হয়ে যাক, হাত ছেড়ো না। তুষি ঢোক গিলে মলিন চোখে বলল, তুষি কাউকে ছাড়ে না, উল্টে সবাই ওকে ছেড়ে যায়। স্বার্থর দৃষ্টি আর্ত, অথচ কি দৃঢ় গলায় বলল, জান কোরবান করে দেব, তাও তোমাকে ছাড়বো না। এই জন্মের দায়ভার আমি নিলাম, তুমি শুধু আমাকে নিও, তোমার সাথে বেঁচে থাকার জন্য।